আজ আমরা বাংলা বদ্বীপের এক দীর্ঘ আর বেশ অবাক করা ইতিহাস নিয়ে কথা বলবো। আচ্ছা, বাংলা বদ্বীপ এই কথাটা শুনলে প্রথমে কি ছবি ভেসে ওঠে? হয়তো বন্যা, বিচ্ছিন্ন কিছু গ্রাম বা দারিদ্র্যের একটা ছবি, তাই না? কিন্তু জানেন, আসল সত্যিটা কিন্তু ঠিক এর উল্টো। ভাবা যায়, শত শত বছর ধরে এই বাংলা বদ্বীপ ছিল সারা বিশ্বের জন্য একটা যোগাযোগের কেন্দ্র, একটা গ্লোবাল ক্রসরোড। মানে বিচ্ছিন্নতা তো দূরের কথা, সংযোগই ছিল এই অঞ্চলের আসল পরিচয়। চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখি। এই যে অবিশ্বাস্য সংযোগের কথা বলছি, এর মূল রহস্যটা কোথায় লুকিয়েছিল? উত্তরটা পেতে হলে আমাদের হাজার হাজার বছর পিছনে ফিরে যেতে হবে বাংলার প্রাচীন জলকেন্দ্রিক জগতে। সেই সময় নৌকা আর নদী ছিল এখানকার প্রাণ। ব্যাপারটা এতটাই সত্যি যে বাংলায় স্থলপথের চেয়ে জলপথের গুরুত্ব ছিল অনেক অনেক বেশি। পুরো অর্থনীতি, সমাজ সবকিছুই গড়ে উঠেছিল নদীকে ঘিরে। সোজা কথায় বললে এ ছিল এক নৌকার দেশ। এর অনেক প্রাচীন প্রমাণও কিন্তু আমাদের হাতে আছে। যেমন ধরুন চন্দ্রকেতুগড় বা ওয়ারি বটেশ্বরের মতো জায়গা থেকে যে মুদ্রা পাওয়া গেছে, তাতে নৌকার ছবি খোদাই করা। আবার বণিক চাঁদ সওদাগরের বাণিজ্য তরীর কিংবদন্তি, চর্যাপদের মতো প্রাচীন কবিতায় খেয়া পারাপারের বর্ণনা, এসব তো আছেই। এমনকি জমির সীমানাও ঠিক করা হতো নদীর ঘাট দিয়ে। সবকিছুই কিন্তু এই জলপথের গুরুত্বের দিকে ইঙ্গিত করে। এই যেমন ধরুন কড়ির কথা। আমরা তো জানি এই ছোট ছোট শেলগুলো একসময় মুদ্রা হিসেবে চলত, কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এগুলো কিন্তু এখানে পাওয়া যেত না। আসতো কোত্থেকে? প্রায় ২,০০০ কিলোমিটার দূরের মালদ্বীপ থেকে। একবার ভাবুন তো, সেই প্রাচীন যুগেও বাণিজ্যিক যোগাযোগটা ঠিক কতটা ছড়িয়ে পড়েছিল। শুধু তাই না, খ্রিস্টীয় প্রথম শতাব্দীর এক গ্রিক লেখকের বর্ণনায়ও এর পরিষ্কার প্রমাণ মেলে। তিনি লিখেছিলেন, এই স্থান দিয়ে মালা বাথরাম, গঙ্গার স্পাইকনার্ড, মুক্তা এবং সবচেয়ে সেরা মানের মোসলেন, যাকে বলা হয় গ্যাঞ্জেটিক, আনা হয়। এর থেকে স্পষ্ট বোঝা যায় এই বদ্বীপ থেকে কি বিপুল পরিমাণ দামি জিনিস সারা বিশ্বে রপ্তানি হতো। তো প্রাচীনকালের এই সংযোগের ভিত্তিটাই ধীরে ধীরে এই বদ্বীপকে একটা বিশ্ব বাণিজ্য কেন্দ্রে পরিণত করে। চলুন পরের অংশে দেখি এটা কিভাবে এশিয়া, আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের এক মিলনস্থলে পরিণত হয়েছিল। এর একটা দারুণ উদাহরণ হলেন বিখ্যাত মরক্কান পর্যটক ইবনে বাতুতা। ১৩৪৬ সালে তিনি মালদ্বীপ থেকে এই বদ্বীপে আসেন, আর পরে এখান থেকে একটা চীনা জাঙ্ক জাহাজে করে সোজা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। একবার ভাবুন, এক যাত্রাতেই আফ্রিকা, দক্ষিণ এশিয়া আর দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? এই বিশাল যোগাযোগটা মূলত দুটো প্রধান সামুদ্রিক পথ দিয়ে হতো। একটা ছিল পশ্চিমের পথ, যেটা তাম্রলিপ্তির মতো বন্দর থেকে ভারতের উপকূল ধরে শ্রীলঙ্কা, আরব হয়ে একেবারে পূর্ব আফ্রিকা পর্যন্ত চলে যেত। আর অন্যটা ছিল পূর্বের পথ, যা চট্টগ্রাম বন্দর থেকে শুরু হয়ে বার্মা আর আরাকানের উপকূল ধরে সুদূর পূর্ব এশিয়ায় পৌঁছাত। এখন প্রশ্ন হল, এখান থেকে কি কি জিনিস যেত বিদেশে? অবশ্যই বিশ্বজুড়ে বিখ্যাত ছিল এখানকার ফাইন কটন আর সিল্কের কাপড়, বিশেষ করে মসলিন। এরপর ছিল চাল, যা ইন্দোনেশিয়া থেকে ভারত পর্যন্ত অনেক অঞ্চলের খাদ্যের যোগান দিত। এছাড়া রপ্তানি হতো নদীর মুক্তা, চিনি, ঘি, এমনকি সেই সময়ের প্রেক্ষাপটে যুদ্ধের জন্য ঘোড়া এবং দাসও। আর আমদানি কি হতো? মুদ্রা হিসেবে ব্যবহারের জন্য কড়ি, চীন, বার্মা আর জাপান থেকে আসত সোনা আর রূপা। চুড়ি বানানোর জন্য শঙ্খ আসত, আর চীন থেকে আসত সুন্দর চীনামাটির বাসন আর সিল্ক। এই আমদানি রপ্তানির ভারসাম্যই, বিশেষ করে মূল্যবান ধাতুর আমদানি, এখানকার অর্থনীতিকে খুব শক্তিশালী করে তুলেছিল। বেশ, এবার আসা যাক ইউরোপীয়দের আগমনের পর্বে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, তারা কিন্তু কোনো নতুন খেলা শুরু করতে আসেনি, বরং অনেক পুরনো একটা খেলায় নতুন খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছিল। এই সময়টা দেখলে বোঝা যায় তারা কিভাবে একের পর এক এসেছে। প্রথমে ১৫২০-এর দশকে পর্তুগিজরা, এরপর প্রায় ১০০ বছর পর ১৬৫০-এর দশকে ডাচরা, তারপর ১৬৬০-এর দশকে ইংরেজরা, আর ১৬৮০-র দশকে ফরাসিরা এসে ঢাকায় তাদের বাণিজ্য কুঠি বসায়। আসলে সবাই এই সমৃদ্ধ বাজারের ভাগ নিতে চেয়েছিল। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, যে স্থানীয় শাসকরা কেন এই বিদেশিদের সাদরে গ্রহণ করেছিল? এর পেছনে পরিষ্কার ৩টে অর্থনৈতিক কারণ ছিল। প্রথমত, শুল্ক থেকে সরকারের রাজস্ব বাড়ছিল। দ্বিতীয়ত, মুদ্রা বানানোর জন্য দামি ধাতু মানে সোনারূপা আসছিল। আর তৃতীয়ত, স্থানীয় অর্থনৈতিকের প্রসার ঘটছিল। এর মধ্যে একটা বেশ মজার গল্প আছে। ১৭৪১ সালে এই অঞ্চল থেকে ক্লারা নামের একটা গন্ডারকে ইউরোপে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গিয়ে তো রীতিমতো সেলিব্রিটি, আর তার মালিকও ওকে দেখিয়ে প্রচুর টাকা কামিয়েছিল।
এই গল্পটা দারুণভাবে দেখায় যে শুধু পণ্য নয়, বাংলার প্রাকৃতিক আশ্চর্য কিভাবে বিশ্বজুড়ে পৌঁছে গিয়েছিল। চলুন এবার শেষ পর্বে দেখি এই অঞ্চলের দীর্ঘস্থায়ী খোলামেলা চরিত্রটা ঠিক কেমন ছিল, যেখানে সহযোগিতা, সংঘাত আর সাংস্কৃতিক আদান-প্রদান সবকিছুই পাশাপাশি চলছিল। অনেকেই হয়তো ভাবেন যে ইউরোপীয়রা আসার পরেই হয়তো বাণিজ্যের পুরো নিয়ন্ত্রণ নিয়েছিল, কিন্তু বাস্তবতা ছিল একদম অন্যরকম। ওরা চেষ্টা করেছিল বটে, কিন্তু বাণিজ্যের সিংহভাগ তখনও স্থানীয় বণিকদের হাতেই ছিল, কারণ তাদের খরচ কম ছিল আর এশিয়ার বাজার সম্পর্কে তাদের জ্ঞান ছিল অনেক গভীর। সত্যি বলতে সিল্কের মতো বড় শিল্পে ইউরোপীয়দের ছোট অংশীদার হিসেবেই দেখা হতো। আর এর সাংস্কৃতিক প্রভাব, সেটাও ছিল অবাক করার মতো। ১৬৬১ সালে জাহাজ ডুবির পর কয়েকজন ডাচ নাবিক বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলে আর গ্রামবাসীদের সঙ্গে কথা বলে দেখলেন যে তারা খুব সাবলীলভাবে পর্তুগিজ ভাষায় কথা বলছে। ভাবুন একবার, ইউরোপের এক কোণার ভাষা কিভাবে এই বদ্বীপের সাধারণ মানুষের মুখে চলে এসেছিল। এটা সাংস্কৃতিক মিশ্রণের এক অসাধারণ উদাহরণ। তাহলে সব মিলিয়ে এই সমাজটার মূল বৈশিষ্ট্য কী ছিল? এখানে পণ্য, টাকা পয়সা আর নানা রকম ধারণা অবাধে মিশে যেত। স্থানীয় বণিকদের মধ্যে মুসলিম, হিন্দু, আর্মেনীয় সবাই ছিল। ইসলামিক পরিচয়ের পাশাপাশি খ্রিস্টান পরিচয়ও এখানে বিকশিত হচ্ছিল। আর এখানকার মানুষজন, বণিক, নাবিক, কারিগর সবাই ছিল ভীষণ গতিশীল। পুরো আলোচনার সারমর্মটা বোধহয় এই একটা বাক্যেই বলা যায়। এক কথায়, খোলামেলা ভাব ছিল এই বদ্বীপের একটা অপরিহার্য বৈশিষ্ট্য, যা অর্থনীতিতে ক্রমাগত পণ্যের যোগান দিত এবং স্থানীয় শিল্পের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করত। তাহলে শেষ প্রশ্নটা হলো, অবিরাম চলাচল আর আদান-প্রদানের এই যে দীর্ঘ ইতিহাস, এটা আজকের দিনে একটা অঞ্চলের পরিচয়কে কিভাবে গড়ে তোলে? এই সংযোগের উত্তরাধিকার হয়তো আজও এই অঞ্চলের মানুষের মধ্যে তাদের সংস্কৃতিতে বয়ে চলেছে। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ